হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। রাহুল ছোঁয়াকে কোলে করে হসপিটালের বাইরে আসতে লাগে। আশেপাশের সবাই অবাক হয়ে দেখছে। ছোঁয়া, ছাড়ুন আমাকে, নিচে নামান বলছি। রাহুল, ওফ জান, এত নড়ো না তো, তুমিই পরে ব্যথা পাবে, চুপচাপ থাকত বলেই রাহুল আরও শক্ত করে ধরে ছোঁয়াকে। ছোঁয়া রেগে তাকায় রাহুলের দিকে, কিন্তু রাহুল সে দিকে ভ্রুক্ষেপ না করে হাঁটতে লাগে। রাহুল গাড়ির কাছে আসার সাথে সাথে সবুজ এসে দরজা খুলে দেয় গাড়ির। সবুজ রাহুলের দলের একজন। ছোঁয়া কি করবে ভেবে না পেয়ে আচমকা রাহুলের গলায় জোরে কামড় দিয়ে বসে। হঠাৎ এমন হওয়ায় রাহুলের হাত আলগা হয়ে আসে। ছোঁয়া পড়ে যেতে নিলে ছোঁয়া ভয় পেয়ে রাহুলের গলা ঝাপটে ধরে। একি, আপনি আমাকে এভাবে ফালাচ্ছেন কেন? ভালো করে নামিয়ে দেন, নয়তো আমি পরে ব্যথা পাব। রাহুলের দিকে তাকিয়ে, কেন জান পরে ব্যথা পাবে কেন? তুমি তো এই জন্য আমাকে কামড় দিয়েছ, এখন আবার ধরে রেখেছ কেন? আমি এভাবে পড়তে দেয়নি। কথা বলতে বলতে রাহুল ছোঁয়াকে গাড়ির ভেতরে বসিয়ে দেয়। দরজা লাগানোতে বুঝতে পারে। আমাকে গাড়ির ভেতরে বসালেন কেন? আমি বাইরে নামাতে বলেছি। রাহুল কথা কানে না নিয়ে নিজের সিটে উঠে বসে আর ওর লোকদের জেসিকে নিয়ে আসতে বলে। ছোঁয়া নানা কথা বলেই যাচ্ছে। রাহুল তার ওর না দিয়ে গাড়ি স্টার্ট দেয়। ছোঁয়া নামতেও পারছে না, কারণে গাড়ি লক করা। কে আপনি, আর আমার সাথে এমন কেন করছেন? রাহুল ছোঁয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসল, তারপর ছোঁয়ার হাত একটা নিজের হাতে ভাঁজে নিয়ে গাড়ি চালাতে লাগল। কি হলো, কথা বলছেন না কেন? কে আপনি, আমার পেছনে পড়েছেন কেন, আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি বাড়ি যাব, আমার গাড়ি কোথায়? মায়াবতী, তুমি এত প্রশ্ন করলে আমি কোনটির ওর দেব বলো তো? আপনি সবগুলোর ওর দেন, আর জেসি কই, ওর যদি কোনো ক্ষতি করেছেন আপনাকে আমি ছাড়ব না। আমি তো তাই চাই জান, তুমি আমাকে কখনো ছেড়ো না। আর কারো কোনো ক্ষতি হবে না, বুঝছো? এখন চিন্তা বাদ দাও। আপনি কি আমাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন? একটু আগে তো একজনকে মেরে ফেলেন, আপনি ভিলেন। রাহুল সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক করে তারপর ছোঁয়ার হাত ধরে টেনে নিজের কোলের উপর বসিয়ে দেয়। ছোঁয়ার তো অসহ্য লাগছে এসব করায়, উঠে আসতে ও পারছে না, দুই হাতের মাঝে বন্দী হয়ে আছে। জান, কি বলো তুমি? আমি তোমাকে মারব? এটা তো কখনো সম্ভব না। তোমার কিছু হলে আমি বাঁচব কি করে? তোমার শরীরে তো কেউ ফুলের টোকাও দিতে পারব না, এই রাহুল যতদিন বেঁচে আছে। ছোঁয়ার গালে হাত দিয়ে নরম কণ্ঠে কথাগুলো বলছিল রাহুল। ছোঁয়া এতক্ষণে খেয়াল করল ছেলে দেখতে অনেক সুন্দর, গালে খোঁচা খোঁচা দাড়ি, ফর্সা গায়ের রং আর কালো ড্রেস, দেখতে যতটা সুন্দর ড্রেসটা ততটাই ভিলেন দেও। রাহুল ছোঁয়ার কপালে একটা কিস করার সাথে সাথে ছোঁয়া ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। তারপর নিজের সিটে এসে বসে। আপনি এত চিপকে কেন? খালি চুমু দেন বলেই কপালে হাত দিয়ে ঘষে লাগল। হঠাৎ রাহুলের দিকে তাকিয়ে হাত সরিয়ে নিল, তখন মুছছিল বলে আবার দিছিল। রাহুল এটা দেখে বাঁকা হেসে গাড়ি চালাতে লাগে। ছোঁয়াদের বাড়ির সামনে এসে গাড়ি থামায়। ছোঁয়া তো নিজের বাড়িতে এসে খুশি আত্মহারা হয়ে আবার চিন্তিত হয় জেসিকে নিয়ে। বাইরে তাকিয়ে দেখে জেসি এখানেই আছে বাইরে দাঁড়িয়ে। ছোঁয়া বের হতে যাবে, রাহুল ছোঁয়ার হাত ধরে আটকে দেয়। একদম নিজের কাছে এনে কোমর জড়িয়ে ধরে বলতে লাগে, মায়াবতী, তোমার বাড়িতে আজকের বিষয় কিছুই জানিও না কেমন? আপনি বলবেন আর আমি শুনব? অসম্ভব, আমি আব্বুকে সব বলবো। না, বলবে না? বললাম তো বলবো, আপনি উপযুক্ত শাস্তি পাবেন। জান, সে আমার কিছু করতে পারবে না, উল্টো তুমি যদি জানিয়ে দাও তাহলে তোমার আব্বুর ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি আমার শ্বশুর মশাইয়ের কিছু করতে চাই না, তাই বলতে নিষেধ করছি। আর আমি কি করতে পারি সেটা নিশ্চয়ই শপিং মলে দেখেছ জান। ছোঁয়া ভয় পেয়ে গেল। শপিং মলের কথা মনে করে সবার সামনে লোকটাকে মেরে ফেলল, অথচ কেউ কিছু বলল না। ভয়ে ভয়ে রাহুলের দিকে তাকালো। প্লিজ, আমার আব্বুর কোনো ক্ষতি করবেন না। ওফ জান, কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না। তুমি না বললে আমি কিছু করব না বলেই রাহুল ছোঁয়ার চোখের পানি মুছে দিল। ঠোঁটে হালকা করে চুমু দিয়ে সরে এলো। যাও, আর ফোন দিলে রিসিভ করো। ছোঁয়া নেমে গেল আর রাহুল চোখে সানগ্লাস পরে চলে গেল। জেসি, ছোঁয়া তুই ঠিক আছিস? ছোঁয়া, হুম তুই? জেসি, হ্যাঁ চল, সবাইকে সব বলতে হবে। ছোঁয়া, না। জেসি, মানে? ছোঁয়া, কাউকে কিছু বলা যাবে না, সব খুলে বলল।
জেসি, কি ডেঞ্জারাস, এই লোকের হাত থেকে বাঁচবি কি করে? এই যে তোকে সহজে ছাড়বে না আমি নিশ্চিত। ছোঁয়া, আমি কিছু জানি না। ছোঁয়া ভিতরে চলে গেল। জেসি আর ভেতরে যায়নি, চলে গেছে নিজের বাড়ি। চলবে। সন্ধ্যার পর পরই ভিলায় ফিরেছে আজহান। সারাদিন কাজের মাঝে ডুবেছিল। বিকালে আবার রিজবিকে নিয়ে ধানমন্ডি কবরস্থানেও গিয়েছিল। প্রিনিশার নির্দোষিতার সমস্ত প্রমাণ হাতে চলে এসেছে। এবার শুধু অপেক্ষা সঠিক সময়ের। পিয়াল সাহেবের সাথে একবার দেখা করা উচিত। তবে আজহান চায় না প্রিনিশা আবারও কষ্ট পাক, তাই একাই দেখা করবে বলে ঠিক করেছে। সারাদিন কাজ শেষে বাসায় এসে আনমনেই প্রিনিশাকে ডেকে ফেলে আজহান। তখনই খেয়াল হয় মেয়েটা বাসায় নেই। আজহান সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে। হঠাৎই দরজায় বেল বেজে ওঠে। আজহান গিয়ে দরজা খুলতেই দেখতে পায় রাজীব হাসানকে। রাজীব হাসান আজহানকে দেখে ছোট করে হাসেন। হাতে থাকা বড় ছবির ফ্রেমটা কোনোরকমে নিয়ে ভিলার ভেতরে এসেন। আজহানকে উদ্দেশ্য করে বলেন, প্রিনিশা মা কোথায়? প্রিনিশা ওর ফ্রেন্ডের বিয়েতে গিয়েছে গু। ওহ, আমি তোমাদের বিয়েতে তো কিছু দিতে পারিনি, তাই আমার তরফ থেকে এই ছোট গিফট। বলেই রাজীব হাসান ছবির ফ্রেমটা আজহানের সামনে ঘুরিয়ে ধরেন। আজহান দেখতে পায় বিয়ের দিনের একটি ছবি বড় করে বাঁধিয়ে এনেছেন রাজীব হাসান। আজহানের ছবিটা দেখে মনে পড়ে বিয়ের দিনের ঘটনা। কবুল বলার পর বর কনেকে একসাথে বসার পর তোলা এই ছবিটা। রাজীব হাসান ছবিটা ড্রয়িং রুমের দেওয়ালে টাঙালেন। এরপর বললেন, দেখতো কেমন হয়েছে? বাসার ভেতরে ঢুকতেই সবার নজর পড়বে ছবিটাতে। ইস, কি অমায়িক সুন্দর ছবিটা গি। আজহান গম্ভীর দৃষ্টিতে ছবিটা দেখে চলেছে। রাজীব হাসান কিছুক্ষণ বসলেন, গল্প করলেন, এরপর চলে গেলেন। বলে গেলেন তিনি আবারও আসবেন প্রিনিশার সাথে দেখা করতে। রাজীব হাসান যাওয়ার পর আজহান রুমে চলে গেল। শাওয়ার নিয়ে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করল। এরপর ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করল। ড্রয়িং ডাইনিং একসাথে হওয়ায় আজহান খেতে খেতে দেওয়ালের ছবিটা স্পষ্ট দেখতে পেল। অজান্তেই আজহান হেসে ফেল। এই মেয়েটাকে সে বিয়ের 1 মিনিট আগে পর্যন্ত চিনত, অথচ আজ তার অভাবে পুরো ভিলা নিস্তব্ধ হয়ে গেছে। কই আগেও তো আজহান একা একা থাকত, তখন তো এমন গুমোট লাগেনি। প্রিনিশার শূন্যতা আজ এত অনুভব কেন হচ্ছে? আজহান নিজেকেই প্রশ্ন করল, তবে কোনো উত্তর পেল না। রাত 8টা। মেহেদির অনুষ্ঠান জমে উঠেছে। বরপক্ষ এবং কনে পক্ষ নানান রকমের নাচ গানের আসর বসিয়েছে। সবাই মিলে বেশ আনন্দ করছে। দূরে দাঁড়িয়ে সেসব দেখছে প্রিনিশা। তখন অনিককে দেখেই প্রিনিশা আড়ালে চলে যায়। কেন যেন অনিকের মুখোমুখি হতে ইচ্ছে করছে না। প্রিনিশাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে তাসফিন সিনহার পাশ থেকে উঠে যায়। প্রিনিশার সামনে গিয়ে বলে, আপনি একা একা এখানে দাঁড়িয়ে আছেন কেন? এমনিতেই। আপনি যান, আনন্দ করুন গু। আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকলে আমি আনন্দ করব কিভাবে? যতই হোক আপনি আমার হবু বউয়ের বান্ধবী, আমার শালি লাগেন গু। কথাটা বলে তাসফিন জোর করে প্রিনিশাকে নিয়ে সবার মাঝে গেল। সবাইকে উদ্দেশ্য করে বলল, গাইজ, আমরা এতক্ষণ অনেক নাচ গান করেছি, এবার একটা কাপল ডান্স হবে গি। তাসফিনের কথা শুনে সকলে আনন্দে চিল্লিয়ে উঠল। প্রিনিশা চলে যেতে নিলে তাসফিন বাধা দিল। বলল, আপনি নাচবেন না? না। সরুন। আরে কেন? আশ্চর্য, আমি কেন নাচব? আর তাছাড়া এটা কাপল ডান্স। হ্যাঁ, আপনার পার্টনার তো এখানে উপস্থিত আছে গি। কে? ভ্রুকুচকে জিজ্ঞেস করল প্রিনিশা। তাসফিনের পেছন থেকে অনিক বলে উঠল, কেন আমি আছি গু। অনিককে দেখে ঘাবড়ে গেল প্রিনিশা। আমতা আমতা করে জিজ্ঞেস করল, আপনি এখানে? অনিক বিশ্রী হেসে বলল, আমার ভাইয়ের বিয়ে আর আমি আসব না? প্রিনিশার ভালো লাগল না ওদের কথার টোন। ও চলে গেল সিনহার কাছে। তা দেখে অনিক বলল, দেখলি তো কত গুমর। কিন্তু যাই বলিস, ওর ফিগার দেখে মনে হয় না ও ইউজড। এখনো ইনটেক লাগে গি। শাট আপ তাসফিন, তোর বিয়ে সামনে, সেটায় ফোকাস কর গু। ইয়াহ খু। সময় গড়াল। অনুষ্ঠান শেষে তাসফিনরা চলে গেল। প্রিনিশা অনুষ্ঠান শেষ হওয়ার অনেক আগেই রুমে চলে এসেছে। সিনহা সবে মাত্র এসেছে। প্রিনিশাকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? শরীর খারাপ? না।
তুই আমাকে বলিসনি কেন তাসফিনের একজন ভাই রয়েছে গি? ভাই কই না তো। তাসফিনের ভাই নেই, এক বোন ছিল শুধু গু। তাহলে অনিক কে? অনিক তো তাসফিনের কাজিন ভাই। কথাটা শুনে প্রিনিশা অগ্নিদৃষ্টিতে তাকালো সিনহার দিকে। সিনহা বুঝল না এর কারণ। রাত 2টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ল। জেগে রইল শুধু প্রিনিশা। আজ তার আবারও ভীষণ কান্না পাচ্ছে। ঠিক সেদিন পার্কের মতো আজহানকে জড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। প্রিনিশা জানে না কেন আজহানের কথা মনে করে ওর আরও বেশি খারাপ লাগছে। প্রিনিশার ফুপিয়ে কান্নার শব্দে সিনহার ঘুম ভেঙে গেল। উঠে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? আমাকে বল তো, কারো কথা মনে পড়লে যদি কান্না আসে তাহলে সেই কান্নার কারণ কি? এ আবার কেমন প্রশ্ন? এটাই প্রশ্ন, উত্তর দেখি। চোখ মুছতে মুছতে বলে প্রিনিশা। সিনহা চোখ ডলে, এরপর বলে, দেখ, যদি তোর কারো কথা মনে কান্না পায় এর মানে হলো তাকে তুই মিস করছিস, তার শূন্যতা তোমাকে আঘাত করছে। তুই তার মায়ে পড়েছিস। আর মায়া খুবই ভয়ানক জিনিস। একবার কারো উপর মায়া তৈরি হলে জীবন শেষ না হওয়া পর্যন্ত সেই মায়া কাটানো যায় না গো। সিনহার কথা শেষ হতেই প্রিনিশা চুপ করে গেল। বলল, তুই ঘুমা, আমি ব্যাগ গোছাব, কালকেই বাসায় চলে যাব। তুই এমন করছিস কেন আমার মা? কি হয়েছে? আচ্ছা, তুই আন্টির সাথে কথা বলবি? নাম্বার দে, আমি কল করছি গু। সিনহা নাম্বার চাওয়ায় প্রিনিশার চোখ জ্বলজ্বল করে উঠল। বলল, তোর ফোনটা দেখি, চার্জে আছে, নিয়ে নে গি। বলেই হামি তুলে শুয়ে পড়ল সিনহা। ধুক ধুক বুকে ফোনটা চার্জ থেকে খুলল প্রিনিশা। বারান্দায় গিয়ে আজহানের নাম্বারে ডায়াল করল। আজহান হয়তো ঘুমিয়ে পড়েছে, কল রিসিভ করল না। প্রিনিশা এবার আজহানের হোয়াটসঅ্যাপে নক করল। দেখল 2 মিনিট আগেই আজহান অ্যাক্টিভ ছিল। প্রিনিশা আজহানকে কয়েকটা মেসেজ লিখল, কিন্তু তা ডেলিভার হল না। তা দেখে প্রিনিশা অডিও করল। আজহান বারান্দায় বসেছিল। ফোনের আওয়াজে রুমে এলো। একটু আগেই ফোনটা চার্জে দিয়ে গিয়েছিল। এখন আবার কে কল করল? ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার। আজহান সচরাচর অচেনা নাম্বার থেকে কল এলে রিসিভ করে না, তবে আজ কি মনে যেন কলটা রিসিভ করল।